ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি হওয়ায় ভারতের মেঘালয় রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসন, যা চিঠির মাধ্যমে সিলেট জেলা প্রশাসককে নিশ্চিত করেছে মেঘালয় রাজ্যের প্রশাসক। প্রতিবেশী মেঘালয়ের এই জরুরি অবস্থার প্রভাব পড়েছে বাংলাদেশেও, যে কারণে সিলেটের সীমান্তে নজরদারি ও টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আরও জানাচ্ছেন হোসেন আহমদ সুজাত। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির কারণে উত্তেজনা ছড়িয়েছে ভারতের মেঘালয়ে। সেখানে রাজ্য প্রশাসন ঘোষণা করেছে জরুরি অবস্থা, জারি হয়েছে সরকারি পরিপত্র। প্রতিবেশী রাজ্যে এমন ঘোষণার পর সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল, বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। আমরা এই বর্ডার এলাকা, সীমান্ত এলাকায় সুরক্ষা রাখার জন্য সর্বাত্মক সচেষ্ট আছি এবং পুলিশের সাথে আমাদের যে সমন্বয়, এটা অত্যন্ত দৃঢ়। বিজিবি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সীমান্তের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমান্তে অপরাধ কমানোর পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতিও রয়েছে। জনপ্রশাসনের মাধ্যমে, স্থানীয় যে জনপ্রশাসন আছে তাদের মাধ্যমে আমরা স্থানীয় জনগণকে আমরা জানিয়েছি যে এ ধরনের কোনো কিছু হওয়ার যাতে সুযোগ না থাকে, আমরা সেই ব্যাপারেই তৎপর আছি এবং আমাদের টহলগুলোও অত্যন্ত সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করছে। মেঘালয় রাজ্যে এমন পরিস্থিতির কারণে সিলেটের সীমান্ত গ্রামগুলোতে দেখা দিয়েছে উৎকণ্ঠা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এখন শুধু সীমান্তে নয়, সতর্ক থাকতে হবে জেলার প্রতিটি স্তরে। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবের বিষয়টা বাংলাদেশ একটি নিরপেক্ষ অবস্থানে থাকাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়েছে, এবং তারা যদি নিরপেক্ষ অবস্থানে থাকতে পারে তাহলে এই বিষয়গুলো আমি মনে করি যে মোকাবেলা করা সম্ভব। সংশ্লিষ্টরা আরও মনে করছেন, এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু সীমান্তে নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার সংখ্যা রয়েছে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। দর্শক, সিলেটে সীমান্তে সবশেষ খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাত। সুজাত, ভারত পাকিস্তানরত যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে, এরপর সীমান্তে নজরদারি আপনি কেমন দেখছেন এবং সীমান্তের কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। দেখুন লিনিয়া, যদিও ইউএসএ প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তবে আমরা যেটা সিলেট সীমান্তে দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কিন্তু তারা কঠিন অবস্থানে রয়েছে। বিজিবির সাথে আমরা কথা বলেছিলাম, বিজিবি সূত্র আমাদেরকে জানিয়েছেন যে তারা কোনোভাবেই কিন্তু দেশের সীমান্তকে রক্ষা করতে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা কিন্তু তত ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমরা বিজিবি অধিনায়কের সাথে কথা বলেছিলাম, ১৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সবচেয়ে বেশি যেটা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, অর্থাৎ সীমান্তে কিন্তু কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করতে পারবে না। এবং আমরা যেটা দেখেছি যে গত কয়েকদিন আগে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে বেশ কিছু এলাকায় যারা অবৈধভাবে মেঘালয়ের বিভিন্ন জেলাতে অর্থাৎ আসামে, বিহারে থাকতো তাদেরকে কিন্তু বাংলাদেশে জোর করে পুশিং করা হচ্ছে। তো আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো পার্সনই হোক অবৈধভাবে বাংলাদেশে কেউ আসতে পারবে না, আবার বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারবে না। যদি এরকম কেউ অপরাধ করে থাকে তাহলে দেশের যে প্রচলিত আইন রয়েছে সেই প্রচলিত আইনে কিন্তু তারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই মুহূর্তে তারা বর্ডারে টহল টিম বাড়িয়েছেন, পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসায় জনসচেতনতামূলক কার্যক্রম তারা ছড়াচ্ছেন, পাশাপাশি জনপ্রতিনিধি যারা রয়েছেন এলাকার তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে যাতে সীমান্তে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে। এবং এই মুহূর্তে আসলে বলা যেতেই পারে যে সিলেটের যে সকল সীমান্তবর্তী উপজেলা রয়েছে, বিশেষ করে যোগীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, অর্থাৎ প্রত্যেকটা সীমান্তবর্তী উপজেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে জিরো টলারেন্স নীতি এই মুহূর্তে কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের যাতে অপতৎপরতা না ঘটে, অর্থাৎ কেউ যাতে সীমান্তে কোনো ধরনের অপরাধ সংঘটিত করতে না পারে এবং ভারত থেকে যে কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেটাই কিন্তু তারা দেখছেন। এবং যে ভারতে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আরো বিস্তারিত জানবো পরবর্তীতে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।
আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। শনিবার রাত ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক আহ্বান করা হলে সন্ধ্যার পর থেকেই একে একে উপদেষ্টারা যমুনায় আসেন। ৩ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং অন্যান্য জরুরি বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বৈঠক শেষে আইন উপদেষ্টা গণমাধ্যমের সামনে বিষয়বস্তু তুলে ধরেন। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তিনি জানান, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পরিপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টাদের বৈঠকে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ভারতীয় গণমাধ্যমগুলো এখন বিনোদনের মাধ্যম হিসেবে পরিণত হয়েছে। সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই। নাটক তৈরি করাই তাদের কাজ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরাপল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে শফিকুল আলম বলেন, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তার দেশ ত্যাগের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এখানে আমরা স্পষ্ট বলেছি যে যারা এই ঘটনার সাথে জড়িত, এই যে পতিত শিল্পাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তাকে যে উনি যে চলে গেলেন, সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই বিষয়টার সাথে জড়িত, আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব। মন্ত্রণালয়ে কর্মসংস্থান বলতে কোনো দপ্তর নেই। নতুন করে কর্মসংস্থান দপ্তর তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বরিশালে 2 দিনের সফরে এসে শনিবার বিকেলে জেলা সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, এটি হলে যেসব জায়গায় ইনস্টিটিউটগুলো হারিয়ে গেছে সেগুলো আবার চালু করা হবে। এছাড়া বরিশালে নদী বন্দর এলাকায় IWB এর বহু জমি দখল হয়ে আছে, যা উদ্ধার করা হবে বলে জানান তিনি। জেলার বিভিন্ন উন্নয়ন, ঢাকা মহাসড়ক 6 লেন, বরিশাল ভোলা সেতুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন বলেও জানান উপদেষ্টা। দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার রাঙামাটির কাপ্তে এক সরকারি সফরে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান খাদ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের উত্তর অঞ্চল সহ ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের বেশ কিছু এলাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার খাদ্য সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবে দেশের গমের উৎপাদন মাত্র 10 লাখ টন। তাই ঘাটতি পূরণে বাকি 60 লাখ টন গম বাইরে থেকে আমদানি করতে হয়। পরে জেলার খাদ্য মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে কাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেন উপদেষ্টা। চট্টগ্রাম ফটিকছড়ির একটি ভাড়া বাসা থেকে আবরারুল আমিন ইরফান নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান, শনিবার দুপুরে মিজান নামের তার এক বন্ধুর ভাড়া বাসায় বিশ্রাম করতে যায় ইরফান। মিজান দুপুরের খাবারের পর টিউশনি করতে যায়। সন্ধ্যায় মিজান বাসায় ফিরলে ইরফানকে দরজার কাছে নিথর পড়ে থাকতে দেখে। পরে সে ইরফানকে স্পর্শ করলে বৈদ্যুতিক শক করে। এ সময় দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আশপাশের সবাইকে ডাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইরফানকে মৃত ঘোষণা করেন। দেশজুড়ে তীব্র তাপ প্রবাহের মধ্যে 3 দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের 18-19 তারিখে তাপমাত্রার পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এদিকে গরমে হিট স্ট্রোক, পানি শূন্যতা ও দুর্বলতা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বহু মানুষ। সুস্থ থাকতে বেশি করে পানি পান করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে পড়ছে আম, পাট ও আগাম ফসলের মাঠ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। আগামীতে ঠিক কবে বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। স্বাভাবিক বৃষ্টির প্রত্যাশায় জেলার প্রাণীকুল ও জীববৈচিত্র্য। এই গরমে খুব কঠিন হয়ে যাচ্ছে, আর দিন ইনকাম করে খাতে পারছি না। গরমে গাড়ি চালানো যাচ্ছে না, অনেক তাপমাত্রা বেশি। কিছুদিন বিরতি দিয়ে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে যশোরে। সেখানেও প্রচন্ড গরমে পড়ছে জনজীবন। হিট স্ট্রোক, পানি শূন্যতা ও দুর্বলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বহু মানুষ। রিক্সা চালানো যাচ্ছে না, গা হাত পা পুড়িয়ে যাচ্ছে। এই যে বাধ্য হয়ে এখন ছাতা টাঙায় নিতে হয়েছে। আমরা চাচ্ছি এবং মানুষ চাচ্ছে যে বৃষ্টি হলে মানুষ একটু শান্তি পাবে এবং সেই কামনা করছে। গত 2 দিন যাবৎ তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছে, এতে ছাতা নিয়েও পথে চলা যাচ্ছে না। জামালপুরে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে অসহনীয় তাপমাত্রা। গরমে ঘরে ও বাইরে কোথাও স্বস্তি নেই। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় চরম বেকায়দায় পড়েছে খেটে খাওয়া মানুষ। রাত দিন বিদ্যুতের লোডশেডিংয়ে দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত। পর্যাপ্ত গরম, রোদের তাপ বেশি, তাও রোদের তাপে তাও কাজ করে খেতে হয়। রাত্রেবেলা কারেন্ট থাকে না, রাত্রে ঘুমাইতেও পারি না, আর দিনের বেলা যে তাপ আজ কয়েকটা দিন ধরে একই অবস্থা। ব্যবসা গরমে পিপাসায় কাতর ময়মনসিংহের পথচারী। একটু শান্তি পেতে প্রায় সবাই ছুটছেন শরবতের দোকানে। এখন গরমটা তো অত্যধিক, মাত্রার অতিরিক্ত। আমার তো আমার কষ্ট লাগলে তো শুকায় কই খাইতে তো খাল লাগবো। ব্যবসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গাইবান্ধার কম আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গরমে নাকাল পটুয়াখালীর কলাপাড়ার জনজীবন। দিন যত যাচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে। এর মধ্যে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রাঙামালির উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শরীফ আজাদ প্রীতম, ৭১। তীব্র গরমে ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। দিনের বেশিরভাগ সময় পৌরসভার সরবরাহ করা পানি থাকে না। গত 2 বছর ধরে এই দুর্ভোগে আছেন শহরের 2 ওয়ার্ডের 20,000 মানুষ। এরই মধ্যে পানির দাবিতে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। তরুণ সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাট সহ বিভিন্ন এলাকায় পৌরসভার সরবরাহ করা পানি পাওয়া যায় না। গ্রীষ্মে এই সংকট আরও চূড়ান্ত হয়। শহরবাসী জানান, পানির সংকটে তাদের খাওয়া, গোসল, রান্নাবান্না অনিশ্চিত। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাই এর জন্য দায়ী। বয়স্ক মানুষ সব নদীতে গোসল করার লাগে, কোনো টাইমে পানি পায় না। সারাদিনে পানি থাকে না, রাত্র 12টা 1টার পরে পানি আসে। সেই পানি দিয়ে আমরা কি করব? পানির বিল মাস গেলে 620 টাকা পানির বিল নেই, সেটা একটাও কম হয় না। এর কারণটা কি? সময় মতো পানি না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী পৌরসভা ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সম্প্রতি চলতি মাস থেকে তারা পানির বিল বন্ধ করার ঘোষণাও দিয়েছেন। আমরা 1 বছর পর্যন্ত পানিতে এত কষ্ট করতে আসি, মানে করার মতন না। আমরা দুপুর হয়ে সকাল থেকে একটা রাত 12টা পর্যন্ত পানিই পাই না। মহিলারা কাজ করে, সবসময় দিনের বেলা পানি লাগে, সব কাজেই মহিলাদের পানি ব্যবহার করা লাগে। 30 দিনের মধ্যে 25-26 দিন কিভাবে পানি থাকে না। এদিকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শীঘ্রই এ সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ঝালকাঠিতে যেই সব পাম্পগুলি লবণাক্ততা এবং লেয়ার নিচে নামার জন্য আমরা চালু করতে পারছি না বা সরবরাহ করতে পারছি না, 7 টাউন প্রকল্প এগুলিকে পুনঃস্থাপন করবে। তাছাড়া আরও 4টি নতুন পাম্প করবে, 50 কিলোমিটারের উপরে পাইপলাইন করবে
এবং বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রিটমেন্ট প্ল্যান করবে, যে আমরা এখন যেভাবে সরাসরি পানি দিচ্ছি ওটাকে তারা ট্রিটমেন্ট করে পানি সরবরাহ করবে। ঝালকাঠি পৌরসভায় পানির মোট গ্রাহক ৮,৫০০ জন। শরীফ আজাদ প্রীতম, ৭১। ঝালকাঠিতে দিনের বেশিরভাগ সময় পানি পাচ্ছে না পৌরবাসী। গরমে গত 2 বছর ধরে এই দুর্ভোগে আছেন 2 ওয়ার্ডের 20,000 মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী তরুণ সরকার যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তরুণ, পানির সমস্যা আসলে কি কারণে এবং পৌর কর্তৃপক্ষ বা কি বলছে এ বিষয়ে? পানির অভাবে কি কি দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ঝালকাঠি পানির যে পৌরসভার যে পানির সংকট সেটি 2 বছর ধরে চলতেছে এবং এই তীব্র গরমে এই সংকটের প্রভাবে কিন্তু যে মানুষ, পৌরসভার যে বাসিন্দা, তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন। পৌরসভার যে পানি সরবরাহ ব্যবস্থার যারা পরিচালনা করতেছেন তারা যেটি বলেছেন যে পানির যে লেয়ার সেটি কিন্তু নিচে নেমে যাওয়ার কারণে পাম্পে ঠিক মতো পানি উঠতেছে না। এছাড়া যে পুরাতন যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর বেশ কয়েকটা বিকল হয়ে পড়ে আছে, যে কারণে এগুলো থেকে পানি পাচ্ছেন না ওই পাম্প সংশ্লিষ্ট এলাকার যে গ্রাহক রয়েছেন। এই সমস্যা সমাধানে কিন্তু পৌরসভা যে আধুনিক পদ্ধতি যে পানি সরবরাহ এবং নিরবচ্ছিন্ন পানি যে সরবরাহ করবে সেটি কিন্তু উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছেন। কিন্তু এই পানির যে গ্রাহক রয়েছেন যেসব এলাকার, বিশেষ করে কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান এবং কৃষ্ণকাঠির যে পানির গ্রাহক রয়েছেন, যারা পানিতে দুর্ভোগে পড়েছেন, তারা যেটি বলছেন যে পৌরসভার যে পাম্প পরিচালনার যে কর্মী রয়েছে তারা ঠিকমতো দায়িত্ব পালন করতেছেন না, যে কারণে যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে পানির পাম্পটি যে সচল করতে হবে সেই তারা সেটি সচল করছেন না। তারা ব্যক্তিগত প্রয়োজন বা ব্যক্তিগত কাজে বেশিরভাগ সময়ই তারা বাইরে থাকছেন। এই কারণে যে পানির সংকটটা তাদের মধ্যে একটু তীব্র আকার ধারণ করছে। তরুণ সরকার, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ঝালকাঠিতে দিনের বেশিরভাগ সময় পানি পাচ্ছে না পৌরবাসী, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তরুণ সরকার। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে 3 দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, যশোরে আবহাওয়া পরিস্থিতি আমরা জানবো এই মুহূর্তে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, আপনি নিশ্চয়ই শুনছেন, যেহেতু দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে, একটু জানতে চাই যে যশোরে আজকে তাপমাত্রা কত রয়েছে এবং এই গরমে শ্রমজীবী মানুষ কতটা কষ্টে আছেন, আর গরম কমার সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিসই বা কি বলছেন? ধন্যবাদ। আপনি জানেন যে গত 3 দিন যাবত, অর্থাৎ শুক্রবার থেকে যশোরে কিন্তু গরমের তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ গতকালকে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত শুক্রবারের তাপমাত্রা কিন্তু ছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই কিন্তু তাপমাত্রা বাড়ছে। আপনি জানেন যে এই তাপমাত্রা বাড়ার কারণে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা বেশি বিপাকে পড়ছেন। অর্থাৎ তারা কিন্তু আমরা দেখেছি যে নানা রকম পানি শূন্যতা, ডায়রিয়া সব নানা রোগে তারা ভুগছেন এবং বিশেষ করে 11টা বা 12টার পরে যারা বাইরে বের হচ্ছেন, সূর্যের তাপ এবং যে সড়কের যে পিচের তাপ সেটা প্রচুর পরিমাণে বেড়েছে। অর্থাৎ একজন সাধারণ মানুষ ছাতা নিয়েও বের হয়, তারপরেও কিন্তু তা নানা রকমে তারা কষ্ট পাচ্ছে সে বাইরে ভেতরে। আপনি জানেন যে এই যে তাপদার কারণে আমরা খোঁজ নিয়েছি সদর হসপিটালগুলোতে, সেখানে বিশেষ করে ডায়রিয়া রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি হিট স্ট্রোকের যে রোগী সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখান ডাক্তাররা যেটা বলছেন যে তারা চিকিৎসা করছেন, নানা রকমের পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে পানি শরবত জাতীয় খাবার খাওয়ার জন্য এবং বিশেষ করে দুপুরবেলা বাইরে বের হলে বিশেষ ছাতা ব্যবহার সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ এই যে টানা তাপ
গত 3 দিন যে তাপদাহের কারণে আমরা দেখেছি যে পানির কিছুটা কিন্তু যশোরে সংকট দেখা দিয়েছে, অর্থাৎ যারা অনেক শহরগুলো অনেক কলে আমরা দেখেছি টিউবওয়েল এগুলোতে কিন্তু পানি সামান্য পানি স্বল্পতা কিছু দেখা দিয়েছে। আর আপনি জানেন যে এই যে তাপদাহের কারণে বিশেষ করে সবজি ক্ষেতগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ সেচ দিয়ে কিন্তু সবজির উৎপাদন সেটা যে চলমান সেটা ঠিক রাখা হচ্ছে, অর্থাৎ সবজির যে সেচের মাধ্যমে কৃষকের যে সবজি উৎপাদন সেটার কারণে কিন্তু যে সবজি উৎপাদনের খরচ অনেকটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই যে আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোরে আজকে তাপমাত্রা সম্পর্কে আমরা জানছিলাম, আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী SM ফরহাদ যশোর থেকে। দর্শক, চলছে দেশযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথে থাকুন। কি মিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2 দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার, নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। সবকিছুর একটা লিমিট আছে, রাখেন ফোন। কিন্তু গ্রামীণ ফোনের লিমিটলেস প্যাকেজে তো কোনো লিমিট নাই। একবার ইন্টারনেট কিনবেন, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। হ্যাঁ, এই তাহলে স্যার কেবল কোনটা নেব? কি হলো রে? তেমন কিছু না। স্কুল প্রজেক্ট হোক বা রিয়েল লাইফ প্রজেক্ট, সেফটির বিষয় কখনো সিম্পল না। স্যার কেবল কোনটা নেব? বিজলি কেবল। বিজলি কেবলসের স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটে ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। ভাইয়া, আমাকে একটা ছবি তুলে দিবেন প্লিজ? আমি নিচ্ছি। আচ্ছা। মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার। সব তো শেষ, সেই টেস্ট। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দা। সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম। আচ্ছা, ৭১-এ চলছে দেশযোগ। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্ম মতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্মদিন, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনেই গৌতম বুদ্ধের মূল জীবন দর্শন। দিনটি উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়েও দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকা সহ 6টি জেলায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক উৎসব। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও দীর্ঘ জীবন কামনা করেন। বুদ্ধ পূর্ণিমার আয়োজনে সবশেষ খবরাখবর আমরা জানবো। দর্শক, চট্টগ্রামের এনায়েত বাজার বৌদ্ধ মন্দির থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।
প্রণবেশ চক্রবর্তী, শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, যেহেতু সেক্ষেত্রে আনুষ্ঠানিকতা নিশ্চয়ই চলছে, জানাবেন সে বিষয়ে, এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সারাদিন কি আয়োজন চলবে সেই বিষয়ে জানাবেন। এটি বৌদ্ধ সম্প্রদায়ের একটি সবচেয়ে বড় একটি ধর্ম উৎসব আজকে, যেহেতু আজকে গৌতম বুদ্ধের জন্মদিন এবং এই দিনে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, আবার একই দিনে তিনি বলা যায় মহা পরিনির্বাণ অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনটি দিনে একই দিনে হওয়ায় এটি বৌদ্ধদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। বুদ্ধ পূর্ণিমা, এটিকে বৈশাখী পূর্ণিমা বলা হয়, যেহেতু বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবটি পালিত হয়। তাই এটি বৌদ্ধদের খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন উপাচারে আজকে বুদ্ধ পূজা হবে, পঞ্চশীল, অষ্টশীল এগুলো গ্রহণ করা হবে। বুদ্ধকে স্নান করা, পূজা সহ নানান কার্যক্রম আজকে পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুণ্যার্থীরা আসছেন, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তারা সকাল থেকেই নানান উপাচারে নানান আয়োজনে আজকের এই দিনটি পালন করছে। এখানে বৌদ্ধ ভিক্ষুরা, তারা এখানে যারা আসছেন পুণ্যার্থী, তাদের প্রতি বিভিন্ন নির্দেশনামূলক, ধর্মীয় নির্দেশনামূলক বক্তব্যগুলো রাখছেন। বৌদ্ধ স্নান, বৌদ্ধ পূজা এগুলো যেমন অনুষ্ঠিত হবে, আজকে শোভাযাত্রা রয়েছে। এই শোভাযাত্রাটি 9:30টার দিকে উদ্বোধন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এই পুরো বৌদ্ধ মন্দির প্রাঙ্গণ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের পদচারণায় মুখরিত হয়েছে। এখানে বিভিন্ন ধর্মীয় উপাচারগুলো পালিত হচ্ছে, বিশেষ করে এখানে প্রদীপ প্রজ্বলন, বৌদ্ধর সমবেত প্রার্থনা, অষ্টশীল, পঞ্চশীল, বুদ্ধসূত্র পাঠ, এরকম নানান ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো আজকে এখানে উদযাপিত হচ্ছে নানান আয়োজনের মধ্য দিয়ে। সারাদিন ব্যাপী এই আয়োজন চলবে, শোভাযাত্রা সহ নানান আয়োজন এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যাতে নির্বিঘ্নে বুদ্ধ পূর্ণিমা কিংবা বৈশাখী পূর্ণিমা এটি পালিত হওয়া যায়, তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও এখানে তৎপর রয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে রক্তদান কর্মসূচি আজকে হচ্ছে এবং নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে সারাদিন ব্যাপী এই বুদ্ধ পূর্ণিমা পালিত হবে বলে এখানকার যারা বুদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে ঘরে ঘরেও বিশেষ উৎসব, বিশেষ ঐতিহ্যবাহী খাবার পরিবেশন সহ নানান আয়োজন রয়েছে। সারাদিন আজকে নানান ভাবে, নানান উপাচারে, নানান বর্ণিল আয়োজনে এই বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা পালন করে। এটি ছিল চট্টগ্রামের এনায়েত বাজার বৌদ্ধ মন্দির থেকে বুদ্ধ পূর্ণিমার পালনের সর্বশেষ। প্রণবেশ চক্রবর্তী, নিশ্চয়ই সারাদিন ব্যাপী নানা কার্যক্রম চলবে, আমরা আপনার মাধ্যমেই জানতে পারবো পরবর্তীতে। আপনি যুক্ত থাকুন, ধন্যবাদ আপনাকে। চিরচেনা মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এখন মৃতপ্রায়। যাত্রী ও যানবাহন অনেকাংশে কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান। জীবিকা হারিয়ে অনেকেই কাটাচ্ছেন মানবেতর জীবন। তাদের অভিযোগ, পদ্মা সেতু চালুর সময় সরকার বিকল্প কর্মসংস্থান দেওয়ার কথা থাকলেও সেটিও পূরণ করেনি। তাই টিকে থাকার লড়াইয়ে তারা চান পদ্মার পারে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হোক। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের ব্যস্ততম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এখন ফাঁকা ময়দান, সড়কে নেই যানবাহনের সিরিয়াল। চিরচেনা ঘাট এখন মৃতপ্রায়। এই পারে আছে হাজারো হকার, যারা ভ্যানে করে বা মাথায় করে লঞ্চ ফেরিতে পেয়ারা, ডাব, আনারস, ডিম, ঝালমুড়ি সহ নানা পণ্য বিক্রি করেন। তারা বলছেন, লোক সমাগম না থাকায় এখন তাদের বেচাকেনা নেই বললেই চলে। আগে ভ্যান আসলে রাস্তায় 100, এখন 2-3টা ভ্যান আছে। খুবই কষ্ট, মানে যারাই আছে তারা খুব কষ্ট মধ্যে আছে ভাই। এখন আমরা কি করে খাবো ভাই, কিভাবে চলবো ভাই, আপনি একটা বুদ্ধি দেন ভাই। এখন আমরা আছি, এখন আমাদের তো আসলে যাওয়ার মতো কোনো রাস্তা নেই, এখন আমাদের হয়তো বয়স হয়ে গেছে। একই কথা এখানে থাকা টং দোকানিদের। তারাও বলছেন, এ এলাকায় ঘাট নির্ভর বহু মানুষের জীবন জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। অনেকে বদলেছেন পেশা, যারা এখনো আছেন তাদের বেচাকেনা একেবারেই কম। এ দিয়ে সংসার চলছে না। আগে আসলে 19টা ফেরি চলতো, মানুষজন তাও পার হয়ে হারে পারতো না। যে যাত্রী আসে তাতে চলা দুষ্কর,
এখন মনে করেন যে আগে জায়গা মায় তো যেখানে 500-1000 এখানে সেখানে 200-300 টাকা হয় না। অন্য কোনো ব্যবসা অন্য জায়গা যা করার একটা চিন্তা ভাবনা নিতেছি, এই ব্যবসা করে আমাদের এই পাটুরিয়া ঘাটে এখানে বাঁচার মতো উপায় নাই। এদিকে এ সেক্টরে সরাসরি জড়িত রয়েছে কয়েকশো পরিবহন শ্রমিক, সঙ্গে রয়েছেন কয়েকশো লঞ্চ শ্রমিকও। তারাও পার করছেন অলস সময়। সরকারের কাছে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি তাদের। সরকার যদি নানামুখী প্রকল্পগুলো চালু করে, যেমন ইন্ডাস্ট্রিয়াল আপনার ইকোনমিক জোন করে, তাহলে হয়তো আগের মতো এই ঘাটটা আবার চাঞ্চল্য ফিরে আসতে পারে। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, আগের তুলনায় ফেরিতে যানবাহন পারাপার সংখ্যা নেমেছে অর্ধেকে। এতে রাজস্ব আয় কমেছে 60 ভাগ। 18 থেকে 20টা ফেরি আমরা চালাতাম পরিক্রমায়। এখন আমাদের ফেরি ট্রাফিকে 16টা আছে, কিন্তু গাড়ির সংখ্যা প্রায় 50% কমে গেছে। কমে যাওয়ার কারণে 16টা ফেরি আমরা বাই রোটেশনে প্রতিদিন করে 10টা বা 12টা ফেরি গাড়ির চাহিদার উপরে আমরা ট্রাফিকে যুক্ত রাখি এবং সেভাবে আমরা চালাচ্ছি। আর জেলা প্রশাসক জানান, সরকারিভাবে অনেক নারী পুরুষকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ঋণ ও উপকরণ দিয়ে বিকল্প পেশায় পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে। সরকারকে এই স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করে থাকি। আমরা আরও বিশেষভাবে কোনো ধরনের কোনো যদি ইকোনমিক অ্যাক্টিভিটির অপরচুনিটি থাকে সেগুলো আমরা সরকারকে জানাবো। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে পাটুরিয়া ঘাটে। আব্দুল আল মামুন, 71। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, যেহেতু ফেরিঘাট দিয়ে যাত্রী ও যানবাহন অনেকাংশে কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান, একটু জানতে চাই যে ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার কারণে এলাকায় কর্মসংস্থানের কি পরিমাণ প্রভাব পড়েছে এবং ঘাটে মূলত কি ধরনের ব্যবসা বাণিজ্য হতো সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। লিনিয়া কর্মচঞ্চল একসময় ছিল এখানে। যখন পদ্মা সেতু চালু হয় তারপর থেকেই মূলত ঘাট একেবারে স্থবির হয়ে যায়। এখানে এই ফেরিঘাটকে কেন্দ্র করে যে হকার শ্রেণী যারা আছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠে ছিল এখানে। প্রায় 5000-এর মতো এখানে হকাররা ফেরি এবং ফেরিঘাট এলাকা সহ বিভিন্ন ধরনের ছোট বড় ব্যবসায়ীরা কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এখন কিন্তু সেগুলি একবারে স্থবির হয়ে গিয়েছে। এই যে আমরা যেখানে আছি 3 নম্বর ফেরিঘাট, একেবারে এই যে ঘাটের এখানে সবসময় একটা যানবাহনের একটা লাইন থাকতো। এখানে আমরা সবসময় দেখতাম যে এখানে 50 থেকে 60টি যানবাহন থাকতো, পর্যায়ক্রমে এগুলি ফেরিতে উঠতো। এখন কিন্তু একেবারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফাঁকা। আর এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি ছিল, এগুলি কিন্তু এখন না, বেশিরভাগই বন্ধ হয়ে গিয়েছে। 2-1টি দোকান খোলা আছে। হকারদের কলকাকুরিতে এখানে মুখরিত ছিল। হকাররা এখানে তাদের ব্যবসাগুলি পরিচালনা করতো। এরা এখন অনেকে অন্য পেশায় চলে গিয়েছে। পাশাপাশি এখানে যে সরকারের যে রাজস্ব, সেটিও কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ যে পরিমাণ যানবাহন পার হতো, এখন সেটি 60 ভাগ যানবাহন কম পার হচ্ছে, সেটিও কমে গিয়েছে। তো এগুলির বিষয়ে এখানে নানা উদ্যোগের কথা এর আগে আমরা শুনেছিলাম নেওয়া হবে, সেটি আর হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার একটা প্রকল্প নেওয়া হয়েছিল এর আগে, সেটিও আর আলোর মুখ দেখেনি। পাশাপাশি পদ্মার এই পাশে, এখানে নদীর পাশে একটি স্টেডিয়াম, আন্তর্জাতিক মানের একটি খেলার মাঠ, স্টেডিয়াম স্থাপনের একটি প্রকল্প নেওয়া হয়েছিল, সমীক্ষা হয়েছিল, সেটিও আর আলোক ওর মুখ দেখেনি, যার কারণে একেবারে এখন স্থবির হয়ে গিয়েছে। আর যেমনটি বলছিলাম যে এখানে যে হকার শ্রেণী যারা আছেন, তারা এখন অনেকে অন্য কর্মসংস্থানে চলে গিয়েছে। 2-4 জন হকার যারা আছেন তারা বলছেন যে এখন গাড়ি না থাকার কারণে, যানবাহন কম থাকার কারণে তাদেরও আর এখন দিনপাত চলে না। তারা চায় এখানে যদি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়, পাশাপাশি যদি এখানে পর্যটন নগরী করা হয়, এই জায়গাটা, এখানে যদি শিল্প কারখানা গড়ে তোলা হয়, তাহলে হয়তো আবার এটি ফিরে আসবে। আর আমরা বিএডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের যানবাহন যখন একেবারেই কমে গিয়েছে, তাদের আয়ও কমে গিয়েছে, এখানে রাজস্ব কমে গিয়েছে। তো এখানে আছেন বিএডব্লিউটিসি কর্মকর্তা আছেন, আমরা তাদের সাথে একটু লিনিয়া কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি যে আগে কি পরিমাণ গাড়ি পার হতে, এখন গাড়ির সংখ্যা কিরকম, আপনাদের আয় এখন কমে গেছে কিনা? কি আগে আপনার প্রায় প্রতিদিন গড়ে 3500 থেকে 3500 থেকে 3600 গাড়ি পার হতো। এখন বর্তমানে সে গাড়ি অর্ধেকেরও নিচে নেমে এসেছে, 1600-1700 গাড়ি পার হয়। আর রেভিনিউ অর্ধেকের নিচে নেমে এসেছে।
ধন্যবাদ। মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ পাটুরে ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, তিনি জানাচ্ছিলেন সেখানকার অবস্থা সম্পর্কে। দিনাজপুরের সীমান্তবর্তী পূর্ণভবা নদীর ৭৪.০৮ কিলোমিটার খননের কাজ শেষের দিকে। এতে করে শুষ্ক মৌসুমে পানির দেখা মিলছে নদীতে। ১ থেকে ২.৫ মিটার গভীরতায় নদীটি খনন করা হচ্ছে। এছাড়া মানুষের চলাচলের জন্য নদীর পাড় ঘিরে করা হচ্ছে ওয়াকওয়ে। ২০২৬ সালের মধ্যে কাজটি শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিনাজপুরের সীমান্তবর্তী নদী পূর্ণভবার জীবন ফিরেছে। শুষ্ক মৌসুমে এখন পানির প্রবাহ থাকছে। চলছে মাছ ধরার ছোট ছোট নৌকা। প্রায় ৮০ কিলোমিটারের নদী পূর্ণভবা, যা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। কিন্তু পলি জমে নদীটি তার নাব্য হারিয়েছিল। হারানো নাব্য ফেরাতে শুকিয়ে যাওয়া এই নদীর প্রায় ৭৪ কিলোমিটার খনন করা হচ্ছে। জেলেরা বলছেন নদীতে এখন মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে থাকতেছে। এখন চাহিদা হিসাবে পানির অত সমস্যা নাই, চাহিদা পুরাটাই মানুষের মিলেছে। এখন যেইভাবে আছে নদীটা আমাদের সমতলে ভাবে পানি যেভাবে আছে এইভাবে থাকলে আমাদের আর কোনো সমস্যা নাই। এবং আগের থেকে এখন মাছও মানুষ প্রচুর পরিমাণে পাচ্ছে এখানে। মানুষ জীবিকা, যারা নদীর জীবিকা মাছ মারে খায়, তাদেরও কোনো সমস্যা নেই, তারাও মাছ মারে ভালো মতন চলতে পারতেছে। তারা আরও বলছেন নদী যত গভীর হবে মাছের যোগানও বাড়বে, আর কৃষিকাজেও নদীর পানি ব্যবহার করা যাবে। আর এলাকাবাসী বলছেন নদীর নাব্য যদি ঠিক থাকে তাহলে বর্ষায় বন্যা কিংবা জলাবদ্ধতার হাত থেকেও রেহাই মিলবে। এরকম ভাবে যদি থাকে পানি এবার নদী, তাহলে আমাদের আর কোনো এখানে চাহিদার প্রকাশ নাই। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় পূর্ণভবা নদীর কাঞ্চন ব্রিজের দুই পাশে ওয়াকওয়ে বানানো হবে। তবে নদীর নাব্য ধরে রাখতে হলে সারা বছরই খনন ব্যবস্থা চালু রাখতে হবে। নদী আপনার আগে কিন্তু নদী অল টাইম বালুর চর দেখা যেত, নদীতে পানি ছিল না, কৃষকের ক্ষতি হতো অনেক, মানুষের পানি পাচ্ছিল না। এখন নদী খনন হওয়াতে কৃষকের অনেক উপকার হয়েছে, আমরা পানি পাচ্ছি এবং আমাদের এই মেশিন ডিপ চলতেছে, ফসল ভালো হচ্ছে। এবং নদী যদি আমাদের এরকম থাকে সারা বছর পানি, তাহলে খুব ভালো হয় এবং নদীতে মাছও ভালো দেখা যাচ্ছে। এখন ২০২২ সাল থেকে পূর্ণভবা নদী খনন শুরু হয়। খনন কাজ শেষ হয়েছে প্রায় ৭০ কিলোমিটার, যা নদীর ৯৩%। ফারদিন নীরব, ৭১। জয়পুরহাটে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে বিক্রি চাল পাচ্ছেন না কার্ডধারী সুবিধাভোগীরা। তাদের অভিযোগ, সদরের পুরানা পৈলের ডিলার মীর শহীদ কার্ডে চাল কৌশলে তুলে নিলেও চাল পাননি তারা। এতে ক্ষোভ জানিয়ে ডিলারের শাস্তির দাবি করেছেন তারা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের ডিলার মীর শহীদের অধীনে ৬৩৭টি হতদরিদ্র পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেতেন। কিন্তু ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ৩০ কেজি করে চাল পেলেও ডিলারের কার্ড বাতিলের অজুহাত ও নানা কারসাজিতে প্রায় 10টি সুবিধাভোগী পরিবার তাদের প্রাপ্য চাল আর পাননি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তর থেকে চাল তুলে নিলেও দেয়া হয়নি তাদের। গত কয়েক মাস ধরে চালটা আর পাচ্ছি না, এবং শুনলাম যে কার্ড নাকি বাতিল হয়ে গেছে নাকি। কোনো চাল পাইনি, কিন্তু এখন কি জন্য পাচ্ছি না সেটা এখনো আমরা জানতে পারিনি। স্থানীয় সরকার, উপর লেভেলের সরকার, সবার কাছে আমাদের আবেদন, তারা চালটা আগে পাতো, এখন কেন পায় না? এখন আমার চাল কে পাচ্ছে কি না, আমার নাম তো ওখানে আছে, আমি পাচ্ছি না, এই মাত্র আমি সেটাই বললাম। অভিযোগ অস্বীকার করে এই ডিলার জানান সবাইকেই চাল দেয়া হয়েছে। চালটা এখন ৪-৫ দিন লাগবে আমার দিতে। এই দেওয়া পর্যন্ত আমার কয়টা কার্ড যাবে, এই কার্ডের উপর নির্ভর করবো। করার পরে যদি সারা বাসে আমার কাছে কার্ড যদি বাদ যায়, তাহলে চালটা তারা পাবে না, সে চালটা আমার খাদ্যগুদামের মধ্যে পাওয়া যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই অনিয়মের বিষয়ে জানানো হবে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, আইনের ব্যবস্থা যেটা আছে সেটা করা হবে। আপনারা আছেন, মিডিয়া আছে, অবশ্যই আমি চাই যারা কার্ডধারী তারা চাউল পায়, সঠিকভাবে বন্টন হয়, এক কথায় শেষ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন খাদ্য বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাচ্ছে না এমন কোনো অভিযোগ আমাদের কাছে এ পর্যন্ত আসে নাই, কোনো ভোক্তা এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেয় নাই বা মৌখিক ভাবেও দেয় নাই আমার কাছে অভিযোগ। লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা বিষয়টি সরেজমিন আমাদের যে উপজেলা কমিটি রয়েছে, কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে
যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। সুষ্ঠু তদন্ত করে প্রাপ্য চাল ফেরত পাওয়া সহ ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। হাসিবা আলী বর্ণা, ৭১। পোশাক শিল্প মালিকদের ব্যবসায়িক গঠন বিকেএমএ এর ২০২৫-২৭ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে ৩৫টি পরিচালক পদের জয়ীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার বাংলা মোটর ও নারায়ণগঞ্জের বিকেএমএ এর ২টি কার্যালয়ে ৩০শে মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৪৩১টি ভোটের মধ্যে ঢাকায় ২৩১ ভোট ও নারায়ণগঞ্জে ২০০টি ভোট পড়েছে। এছাড়া বাতিল হয়েছে ২৩টি ভোট। সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে বিকেএমএ এর সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিড অ্যালায়েন্স প্যানেলের ৩৫টি পরিচালক পদ জয়ী হয়েছে। আগামীতে এই ৩৫ জন প্রার্থী বৈঠকের মাধ্যমে বিকেএমএ এর সভাপতি, নির্বাহী সভাপতি ও ৭ জন সহসভাপতি ৯ জনের পরিচালনা পর্ষদ গঠন করবেন। হিসেবে যারা ছিলেন গণতান্ত্রিক এই ধারাটা অব্যাহত থাকবে। আমরা আশা করব ভবিষ্যতে আরো কিছু মেম্বার প্রতিদ্বন্দ্বিতা আসবেন। নির্বাচন যখন আসবে প্রতিদ্বন্দ্বিতা হবে, নির্বাচন শেষ তখন সবাই আবার আমরা একটি পরিবার। ময়মনসিংহে গানের সুর, কবিতা পাঠ আর আলোচনার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। শনিবার বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের তেঁতুলতলায় এক সাংস্কৃতিক সমাবেশ হয়। সদা জাগ্রত ময়মনসিংহের ব্যানারে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা যোগ দেন। এ সময় তারা বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধের আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন, পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবি জানান। ১ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ঘোষিত গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি শুরু হয়েছে। দূষণ কবলিত প্রায় গাছ শূন্য শিল্প শহর নারায়ণগঞ্জ সবুজে ভরে তোলার জন্য এই কর্মসূচি বলছে জেলা প্রশাসন। কর্মসূচি শুরুর দিনে গাছ রোপণ, পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে অংশীদার করে কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে প্রশাসন। হাবিবুর রহমানের তথ্যছবিতে প্রতিবেদন। শনিবার সকাল জেলা প্রশাসক কার্যালয়ে বকুল গাছ রোপণ করেন নারায়ণগঞ্জের বিভাগীয় কমিশনার। আর এর মাধ্যমে জেলার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। প্রথম দিনে জেলার 14টি পয়েন্টে 10,000 গাছের চারা রোপণ করা হয়। সকালে গাছ রোপণ কর্মসূচি উপলক্ষে শহরে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেয় স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নারায়ণগঞ্জ শহরকে আমরা সুন্দর একটা সবুজায়ন এবং গ্রিন সিটি দেখতে চাচ্ছি। সেই উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও সমাজের আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রাখতে চাই। জেলা প্রশাসনের আয়োজনে এই যে সবুজ বনায়ন, এটা যদি নারায়ণগঞ্জে হয়, নারায়ণগঞ্জবাসী অনেক উপকৃত হবে। কারণ এখানে যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা অনেক প্রখর, কিন্তু এই বনায়ন যদি সবুজ এবং সুন্দর হয় তাহলে আমরা অনেক শান্তি এবং স্বচ্ছন্দে অক্সিজেন নিতে পারবো। কার্যক্রমটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায় তাহলে নারায়ণগঞ্জ শহরকে একটা সুন্দর পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশ হিসাবে উপহার দিতে পারবে। এই গ্রিন এবং ক্লিন যদি কর্মসূচিটা বাস্তবায়ন হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই উপকৃত হবে। জেলা প্রশাসক জানান, এই গাছ রোপণের অংশীদার পুরো জেলার মানুষ। এর পরিচর্যা করতে হবে সবাইকে, কারণ এর লক্ষ্য গোটা জেলা দূষণ মুক্ত করা। আমরা আগেই ঘোষণা করেছি যে এই জেলাকে সবুজায়ন করতে, সবুজে ঘিরে ফেলতে, সবুজে ঢেকে দিতে, মানুষের বসবাস উপযোগী করতে আমরা 1 লক্ষ গাছ আমরা লাগাবো। আমি আমাদের এই নারায়ণগঞ্জবাসী যারা আছে তাদেরকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। তারা আমার সার্বিক কর্মকাণ্ডে সহায়তা করেছে এবং আগামী দিনে আমাদের যে পথ চলা তারা আমাদের পাশে থাকবে। 1 মাসে জেলায় 1 লাখ বনজ, ফল ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। হাসান আহমেদ, ৭১। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে প্রথমবার অনুষ্ঠিত হলো বৈশাখ ট্রায়াথলন। শনিবার সকালে সাঁতারু, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে 3 ফরম্যাটের এই ট্রায়াথলনে অংশ নেন দেশি বিদেশি 200 প্রতিযোগী। প্রফেশনাল ক্যাটাগরিতে 1 ঘন্টা 25 সেকেন্ডে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, আর অ্যামেচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ মহিউদ্দিন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন।
ভোরেই ছিল সূর্যের ঝাঁজ, সাথে ভ্যাপসা গরম। এরই মধ্যেই প্রস্তুত 750 মিটার দূরত্ব অতিক্রম করতে সাঁতারু দল। রেফারির হুইসেল বাজতেই জয় পেতে উদ্গ্রীব সাঁতারুরা ঝাঁপিয়ে পড়েন রেজু খালে। সাঁতার শেষে সাইকেল নিয়ে ছুটতে থাকে সাইক্লিস্টরা। আগে পৌঁছানোর প্রতিজ্ঞা ভর করা এই বাহিনীর শৈল্পিক ছন্দমাতায় সকালটাকে। মেরিন ড্রাইভে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারায় দারুণ খুশি প্রতিযোগীরা। আসলে এটা বাইরের দেশের গেম, বাংলাদেশে সচরাচর কম হয়, তো এত প্রতিবন্ধক কারণ রাস্তায় হচ্ছে রানিং রাস্তায়, এটা সব গাড়ি ঘোড়া চলে, তো সব কিছু মিলিয়ে এত সুন্দর সেনাবাহিনী অ্যারেঞ্জমেন্ট করতে পারছে, এটা আলহামদুলিল্লাহ। আমার সামনে নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলা আছে স্পেনে। আজকের ওয়েদার সব মিলে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মাঝখানে এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, তো দেখার একটা সৌন্দর্য ছিল। আর আমি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর এসসিবিতে প্র্যাকটিস করি। জি1 স্যার আর জি2 স্যার আমার সিনিয়র, ওনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখানে আমি সেকেন্ড প্লেস পাইছি। এখানেই শেষ নয়, সাইক্লিং শেষে এবার 5 কিলোমিটার দৌড়। সাঁতার, সাইক্লিং ও দৌড় 3 পর্বই 1 ঘন্টা 25 সেকেন্ডে শেষ করে চ্যাম্পিয়ন হন আয়রনম্যান হিসেবে পরিচিত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। নদীটা স্রোত এর অনুকূলে আমরা সাঁতার কেটেছি, যার জন্য 4-5 মিনিটের মতো সাঁতার হয়েছে। বাট সাইক্লিংটা খুবই এনজয় করেছি, কারণ সোজা একদম রাস্তা, একপাশে সাগর, একপাশে পাহাড়, খুবই চমৎকার দৃশ্য। যতটুকু না টায়ার্ডনেস কাজ করা, সৌন্দর্য দেখে আসলে টায়ার্ডনেসটা কমে যায়। তারপরও রেস তো রেস, একটু তো কষ্ট হবেই। এই কষ্টটা অনুভব করতে আসলে এখানে আসা। রেসটা শেষ করে আসলে সত্যি আমরা আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করে এটা অর্গানাইজ করছে। সকল ভলান্টিয়ারদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই বৈশাখী টায়ারথলনে অংশ নেন 200 প্রতিযোগী। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।